প্রথম যে প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আয়নিক বন্ধন। কি বন্ধন? আয়নিক বন্ধন। ভালো করে দেখেন, তাহলে আয়নিক বন্ধন মনে রাখার জন্য যেহেতু তোমার আয়নিক বন্ধন হবে, তাহলে অবশ্যই আমার প্রথম থেকে একটু পরিচয় হয়ে আসা উচিত আয়ন কি। তাহলে আয়ন আবার কত প্রকার, কীভাবে কি, সেগুলো আমরা একটু দেখি ধাপে ধাপে, তারপরে আমরা ওখানে প্রবেশ করছি। দেখো, তাহলে প্রথমে আমরা যেটি কথা বলছি সেটি হচ্ছে আমাদের পরমাণু। সেটা হচ্ছে আমাদের কি, মনে করি এটা আমাদের একটা সোডিয়াম একটা পরমাণু, আর হচ্ছে আমাদের পাশে হচ্ছে ক্লোরিন আরেকটি পরমাণু। তাহলে এই দুটো আমাদেরকে কি বলছি আমরা, এটা পরমাণু। বলো তো এই দুটোকে আমরা কেন পরমাণু বলতে পারছি? এটা মৌলিক পদার্থের কি কণা? এটি একটি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এটি আরেকটি মৌলিক পদার্থের কি কণা? ক্ষুদ্রতম কণা। আমরা জানি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হলে তাকে আমরা কি বলতে পারি, এবং ওই মৌলের গুণগুণ তার মধ্যে কি থাকতে হবে? যেমন সোডিয়াম মৌলের গুণগুণ অবশ্যই এটার মধ্যে বিদ্যমান আছে, ক্লোরিন মৌলের গুণগুণ এর মধ্যে কি আছে? বিদ্যমান আছে। তার মানে দুটি হচ্ছে কি পরমাণু। এখন দেখো, এখান থেকে যখন আমরা এটাকে এভাবে লিখতে পারি বা লিখি যদি Na+, তাহলে এটা কি আর পরমাণু থাকে? এটি তখন কি হয়ে যায়? আয়ন হয়ে যায়। এই যে ক্লোরিন, যখন আমরা এটাকে Cl- লিখি তখন আর ক্লোরিনই বলা যায় না, বলতে হয় ক্লোরাইড। যে হ্যালাইড, যেহেতু হ্যালোজেনের হ্যালাইড হয়ে যায়, আয়ন হলে হ্যালাইড হয়ে যায়, এই জন্য এটাকে তখন আর তুমি কি বলতে পারবে না? পরমাণু বলতে পারবে না। তোমাকে তখন এটাকে কি বলতে হবে? আয়ন বলতে হবে। কি বলতে হবে? আয়ন বলতে হবে। তাহলে আমাদের এই দুটোকে আমরা কি দেখতে পাচ্ছি? আয়ন। এখন বলো তো, এখান থেকে যখন এইটা হয়েছে তখন সে কি হয়ে হলো এরকম? তার মানে আমরা এক পাশে লিখতে পারি ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন কি করে? এই সম্পর্কে আমরা অনেক বিস্তারিত বলেছি। ইলেকট্রন ত্যাগ করা মানে কি? ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত একটা জিনিস। ঋণাত্মক অংশ কারো ভেতর থেকে বের হয়ে গেলে তার ধনাত্মকের পরিমাণ কি পাবে? এই জন্য সে ধনাত্মক চার্জযুক্ত হয়েছে। ঠিক আছে কি? আবার দেখো তো, এখান থেকে যদি আমি এইটা লিখি, তাহলে এখান থেকে এই ক্লোরিন পরমাণু থেকে ক্লোরাইড আয়ন হয়েছে কিভাবে? তাহলে ইলেকট্রন কি করে? গ্রহণ করে। আর গ্রহণ করলে কেন হলো? ওই যে আমরা কিছুক্ষণ আগে বলে আসলাম, ইলেকট্রন কি চার্জযুক্ত। তাহলে ঋণাত্মক কোনো অংশ যদি কেউ গ্রহণ করে তাহলে অবশ্যই সেটি কি হবে? ঋণাত্মক চার্জযুক্ত হবে। কি চার্জযুক্ত হবে? ঋণাত্মক চার্জযুক্ত হবে। তাহলে আমরা আয়ন যদি বলি, আমরা যদি কি বলি? আয়ন বলি। তাহলে আমরা কি কি বলবো? ধনাত্মক চার্জযুক্ত একটা কথা বলবো আর ঋণাত্মক চার্জযুক্ত একটা কথা বলবো। দেখো তো, এই আয়ন যখন হলো তার আগে সে কি ছিল? পরমাণু ছিল। তার মানে আমরা বলতে পারি, এই যে দেখো, এটাকে আমি যদি এরকম করে মিশিয়ে দেই তাহলে কিন্তু সে পরমাণু। তাহলে ধনাত্মক চার্জযুক্ত, এটা ধনাত্মক আমি স্পেশালভাবে বলেই দিলাম। তাহলে বলে দেওয়ার পরে তাহলে এটা আমার কি থাকবে? তাহলে পরমাণু থাকবে না। তার মানে এটার নাম কি হবে? ধনাত্মক চার্জযুক্ত পরমাণু। এটা ধনাত্মক চার্জযুক্ত কি? এটা কি চার্জযুক্ত পরমাণু? তাহলে ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে আমরা আয়ন বলছি, ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে আমরা কি বলছি? আয়ন বলছি। ঠিক আছে কি? তাহলে আমরা বলতেই পারি ধনাত্মক ও ঋণাত্মক চার্জযুক্ত বা ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে কি বলা হয়? আয়ন বলা হয়। তাহলে ধনাত্মক ও ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে কি বলা হয়? হ্যাঁ। তাহলে ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, তুমি বাও দিতে পারো। তাহলে ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে কি বলে? আর কিছু কিছু ব্যক্তি আছে যারা কি বলে, ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে আয়ন বলে। তাহলে আয়নকে কোনোদিন আয়ন বলা যেতে পারে? এটা কেমনে সংজ্ঞা হলো? আয়নকে আয়ন বলে। তাহলে আয়নের সংজ্ঞা দিতে গেলে আমরা কাকে নির্দেশ করব? পরমাণুকে। খালি চার্জ বসে দিলেই সেটা তখন আয়ন হয়ে যাবে। চার্জ বসে দিলে কি হয়ে যাবে? আয়ন হয়ে যাবে। তাহলে ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত কাকে কি বলে? আয়ন বলে। এবার দেখো, এই আয়ন যদি আমরা ধনাত্মক এলা একটাকে আলাদা করে ফেলি আর ঋণাত্মক এলাটাকে, তাহলে অবশ্যই আমরা কি আলাদা করতে পারবো। এই ধনাত্মক এলা যে আয়ন আছে সেটাকে আমরা কি বলি? ক্যাটায়ন। তাহলে সেটাকে আমরা কি বলছি? ক্যাটায়ন। আর এটাকে কি বলবো? আর এটাকে বলছি আমরা হচ্ছে অ্যানায়ন। তাহলে এবার বলো তো, আয়ন কত প্রকার? একটার নাম কি? আরেকটার নাম? বুঝছো কি? তাহলে এবার যদি আমি ক্যাটায়নের সংজ্ঞা দেই,
এবার তাহলে কিছুগুলো কি করবে দেখো, এবার বলবে কি ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে। এটা কি বলা যাবে? কেন বলা যাবে না? কেন আগের বার তো এভাবে আয়নের সংজ্ঞা দিলাম, কারণ এটা হচ্ছে আয়নের প্রকার ভেদ। আয়নের কি, এটা তো পরমাণুর প্রকার ভেদ নয়। তুমি তো পরমাণু তখন আর বলতে পারবে না, তখন কি বলতে হবে? আয়ন। তাহলে ধনাত্মক আধানযুক্ত আয়নকে কি বলে? ক্যাটায়ন। তাহলে ধনাত্মক আধানযুক্ত আয়নকে কি বলে? আর ঋণাত্মক আধানযুক্ত আয়নকে কি বলে? তখন আয়ন বলতে হবে, কারণ এটা আয়নের প্রকার ভেদ। বুঝছেন কি পার্থক্য কোথায়? তাহলে আয়ন কত প্রকার? একটার নাম কি, আরেকটার নাম অ্যানায়ন। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি সাধারণত প্রথম দিকে যে তুমি যে পড়াগুলো পড়বে, যে কোনো জিনিস তোমার লাইফের যে কোনো জিনিস প্রথম দিকে যেটা করবে, ওইটা মস্তিষ্কে একবার যেটা করো সেটা একবার একটা স্মৃতি ধারণ হয়ে যায়। এই জন্য প্রথমবার যে পড়াটা তুমি পড়বে ওটা তোমাকে ক্লিয়ার পড়তে হবে। ওটা যদি তুমি এলোমেলোভাবে পড়ো তাহলে কিন্তু ওই দাগটা যেটা তোমার স্মৃতি ধারণ হয়ে গেল ওটা একবার পড়ছে, আবার ওর ওপর অন্য কোনো স্মৃতি ওই যেটাকে মিশায় তুমি আবার অন্য স্মৃতি দিতে চাচ্ছ, ওইটা দেওয়া কিন্তু খুব কঠিন হবে। এই জন্য পড়াগুলোকে প্রথমবারই এমনভাবে পড়া উচিত যেন তোমার ওটার উপর ক্লিয়ার একটা ধারণা থাকে। অনেকে মনে করে না এমনিতেই পড়ে যায়, কিন্তু এমনিতেই পড়ে গেলে পরের বার যখন আসবা তখন তো ওটা তোমার কাছে আগে একটা ধারণা আছে, পরে আরেকটা ধারণা দিচ্ছ, মস্তিষ্ক এরকম করে সাপোর্ট নিতে চায় না। এই জন্য কিন্তু তাদের জন্য ঝামেলা হয়। কিন্তু যখন তুমি পড়বে প্রথমবার অন্তত কোনো জিনিস যখন পড়বে তখন বুঝে আস্তে আস্তে পড়বে জিনিসটা আসলে কি, কারণ প্রথমের স্মৃতি যেন তোমার কাছে কি থাকে, ভালো থাকে। কিন্তু অনেকেই এটা বোঝে না, এই জন্য কিন্তু তাদের জন্য সমস্যা হয়ে যায়। ঠিক আছে, তুমি দেখো না কেন তোমার খাতায় পেন্সিল দিয়ে আগে একটা দাগ দাও, কলমের কালি তো উঠাতেই পারো না, পেন্সিলের দাগ দাও, দাগ দেওয়ার পরে ওইটা উঠে আবার একটা তুমি করো, চিত্র তৈরি করো, দেখবা ওই চিত্র কিন্তু আগের মতো অতটা ভালো হয় না, কারণ একটা দাগ পড়ে গেছে, ওই দাগ মিশে গিয়ে ওখানে একটা দাগ থেকেই যায়, আরেকটা দাগ দিচ্ছ, ওই যে একটা সুন্দর হবে সুন্দরটা আর থাকে না। কিন্তু প্রথমবার যা পড়বা সেটা ঠিকঠাক করতে হবে। বুঝছো এই পর্যন্ত কথা? কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আয়ন দেখিয়েছি, আয়ন কত প্রকার কী কী সেটি দেখিয়েছি। এবার আমরা দেখব এই আয়নগুলো তৈরি হয় কিভাবে। আয়নগুলো কী হয় কীভাবে তৈরি হয় কিভাবে? তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন কয়টা হবে? দুইটা। একটা ক্যাটায়ন কিভাবে তৈরি হয়, অ্যানায়ন কিভাবে তৈরি হয়। এই ক্যাটায়ন তৈরির ক্ষেত্রে আমরা ফিরে আবার প্রশ্ন জুড়ে দিতে পারবো, তাহলে ধাতুগুলো কিভাবে ক্যাটায়নে পরিণত হয় সেটি প্রশ্ন দিতে পারবো। আবার অধাতুগুলো তাহলে কিভাবে কিসে পরিণত হয়, কিন্তু আমরা তো জানি এটা, যেহেতু আমাদের রিভিশন পড়া, যে ধাতুগুলো আমাদের কিসে পরিণত হয় আর অধাতুগুলো অ্যানায়নে পরিণত হয়। তো এটার সাথে তাহলে আমরা তো আরেকটা যুক্ত করে দিতে পারি অবলিক দিয়ে, যে সোডিয়াম কিভাবে কিসে পরিণত হয়, ক্যাটায়নে পরিণত হয়, আর ক্লোরিন কিভাবে কিসে পরিণত হয়, তাই না? তাহলে এই দুটো প্রশ্ন পারলে আবার তোমার কি হবে, দুটোকে আমরা যুক্ত করে দিলেই আমার আয়নিক বন্ধন হয়ে যাবে। তার মানে আমাদের যে মূল প্রশ্ন ছিল সেটা হয়ে যাবে। তার মানে আমরা আগে দেখব কিভাবে এটা ক্যাটায়নে পরিণত হয়, কিভাবে এটা অ্যানায়নে পরিণত হয়। এই প্রশ্ন পাইলেই দুটো একসাথে যুক্ত করে দিলেই আমার কি হয়ে যাবে, আয়নিক বন্ধন হয়ে যাবে। এখন কেউ কেউ কী করে, এই দুটো না পড়ে সোজাসুজি আয়নিক বন্ধন কিভাবে হয় সেটাতে যায়। কার যেন খাতা কাটতে গিয়ে, নাহিনেরই মনে হয়, নাহিন আছে, খাতা কাটতে গিয়ে তো এই যে কিভাবে এটা ক্যাটায়নে পরিণত হয়েছিল না, হ্যাঁ প্রশ্ন ছিল বোর্ড কোশ্চেনেতেই, 23 সালের কোশ্চেনে, কিভাবে ধাতু ক্যাটায়নে কি হয়, পরিণত হয়। বুঝছেন? তার মানে এলে প্রশ্ন আসে না, আসে না? তাহলে অবশ্যই আসে। তাহলে আবার আমরা দেখাই প্রথমে ধাতু কিভাবে কিসে পরিণত হয়। তাহলে ধাতু যেভাবে ক্যাটায়নে পরিণত হবে, অধাতু তার কি হবে, বিপরীত হবে। আর ধাতুরটা পারলে যে কোনো আমরা একটা মৌল দিয়ে পারবো, তাহলে অধাতুরটা পারলে যে কোনো একটা কী দিয়ে পাবো, মৌল দিয়ে পারবো। দুটো একসাথে যুক্ত করে দেবো, তাহলে আমার কি হয়ে যাবে, আয়নিক বন্ধন হয়ে যাবে। তার মানে একটা প্রশ্ন পড়লে আমার এখানে 6টা প্রশ্ন হয়ে যাবে। আর ওখানে যদি মৌল দিয়ে বলো তাহলে তো 108টাই হয়ে যাবে। 108টা মৌলই তো এক আয়নি হবে। যেহেতু নিষ্ক্রিয় গ্যাসগুলো বাদ দাও, 7টা বাদ দাও, তাহলে 111টা হবে। তাহলে আমরা এদিকে চলে আসি এবার, ধাতু কিভাবে কিসে পরিণত হয়, ক্যাটায়নে পরিণত হয়। আমরা একটু ছোট করে এই প্রশ্নগুলো ধরে দেখতে চাই, যেগুলো পড়িয়েছে সেগুলো আপনারা বুঝেছেন কিনা, ধরা দরকার না? বলো রিফা শুনি। আয়ন কি? চার্জ বিশিষ্ট পরমাণুকে
আয়ন বলে। কি যেন না বললো এবার থেকে, তার কাছ থেকে শুনি। বসো, বলো তো সিদ্ধার্থ শুনি বাবা, আয়ন কত প্রকার, কি কি? তাহলে অ্যানায়ন কাকে বলে? অ্যানায়ন বলে। গুড, বসো। ঐশী, ঐশী না ঔশী বলো তো? ঐশী। আচ্ছা ঐশী বলো তো ক্যাটায়ন কাকে বলে? ক্যাটায়ন বলে, হ্যাঁ। তাহলে আমরা জানি কারা ক্যাটায়নে পরিণত হয়? ধাতুরা ক্যাটায়নে পরিণত হয়। কেন পরিণত হয় সেটি আমরা দেখাচ্ছি। দেখো এবার একটা প্রশ্ন পড়লে যেহেতু 6টা প্রশ্ন হবে, এই জন্য ভালো করে দেখা উচিত। দেখো এবার আমরা যে কোনো একটি পর্যায় দিলাম। এটা কি দিলাম? পর্যায় দিলাম। এই পর্যায়ের এটি হচ্ছে বাম দিক, এটি হচ্ছে কোন দিক? এটি কোন দিক? আমরা আগের অধ্যায়ে জেনে এসেছি পর্যায় সারণী থেকে, একই পর্যায়ের বাম দিক থেকে যদি কোন দিকে যাই আমরা, আকার কি হয়ে যায়? তার মানে আকার ছোট হয়। তাহলে এই দিকের মৌলগুলোর আকার কি হবে? আর এই দিকের আকার মৌলগুলোর আকার কি হবে? তাহলে এই দিকের মৌলগুলোর আকার হচ্ছে বড় হবে। ঠিক আছে কি? এবার দেখো তুমি যদি এইদিকে মৌলগুলোর নাম লিখেই ফেলো, সোডিয়ামে যদি লেখো, ম্যাগনেসিয়ামে লেখো, অ্যালুমিনিয়ামে যদি লেখো, সিলিকনে যদি লেখো, এরকম করে লিখতে থাকো। কোনো আরও লিখলা, ফসফরাস লেখো, তাহলে দেখবা এর বাইরের শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, এর বাইরের শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে। এর কয়টি? 3টি ইলেকট্রন আছে। এর 4টি, এর কয়টি? 5টি। এইভাবে আমরা 6 দেখবো, 7 দেখবো, 8 দেখবো, তাই হবে না? তাহলে এবার দেখো তো এই যে 1, 2, 3 যেটি রয়েছে, এগুলো এদেরকে আমরা ধাতু বলে থাকি। কি বলে থাকি? তাহলে বলো তো ধাতুগুলোর সর্বশেষ শক্তি স্তরে, ধাতুগুলোর কি স্তরে? সর্বশেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকে সাধারণত? 1, 2 বা 3টি ইলেকট্রন থাকে। তাহলে আমরা এটা একটু আগে এমনিতে তোমাকে বোঝানোর জন্য বলি যে কাহিনীটা আসলে কি। কাহিনীটা হচ্ছে কি, দেখো আমরা যদি চিত্রদের মতো বলি, এদের আকার কিন্তু দেখো, এদের আকারটা বড়। আকারটা কি বড়? আকার বড়। এবং বাইরের প্রধান শক্তি স্তরে যদি প্রথমটার জন্য বলো, কয়টা ইলেকট্রন আছে? 1টি ইলেকট্রন আছে। আকার বড়, ইলেকট্রন আবার কয়টি? 1টি। তাহলে বলো তো আকার যদি বড় হয়, আমরা যদি পাশে একটা দেই আকার ছোট, আকার কি ছোট, এবং ইলেকট্রনও আছে মনে করো 5-6টা এরকম আছে। তাহলে এটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে যদি ওই সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের দূরত্ব তুমি হিসাব করো, এদের যদি সর্বশেষ শক্তি স্তরের দূরত্ব কি করো? হিসাব করো, তাহলে কোনটি কাছাকাছি আছে? অধাতু যারা তারা কাছাকাছি আছে ইলেকট্রনগুলো, আর ধাতুগুলোর ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে কোথায় থাকে? তার মানে এরা নিউক্লিয়াস থেকে দূরে অবস্থান করে। দূরে যদি অবস্থান করে, তার সাথে নিউক্লিয়াসের আকর্ষণ কেমন হবে? তার মানে এদের আকর্ষণ কি হয়? কম হয়। তাহলে আকর্ষণ কেমন হয়? কম হয়। তাহলে বলো তো আকর্ষণ যদি কম হয়, তাহলে তারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে না দুর্বলভাবে আবদ্ধ থাকবে? এরা হচ্ছে দুর্বলভাবে আবদ্ধ থাকে। তাহলে দুর্বলভাবে যদি আবদ্ধ থাকে, সেখান থেকে ইলেকট্রন অপসারণ করতে আমাদের বেশি শক্তি লাগবে না কম শক্তি লাগবে? আর এটা আমরা আগের অধ্যায়ে পড়ে এসেছি, এই দিকের মৌলগুলোর আয়নীকরণ শক্তির মান কি? কম। তার মানে এরা দুর্বলভাবে আবদ্ধ থাকার কারণে আয়নীকরণ শক্তি, কি করণ শক্তি? এই আয়নীকরণ শক্তির মান কি হয়? কম হয়। ফলে খুব সহজেই তারা ইলেকট্রন কি করে? ত্যাগ করে। ইলেকট্রন কি করে? ত্যাগ করে। ত্যাগ করে তাহলে কি আয়নে পরিণত হয়? এই যে ধনাত্মক আয়নে কি হয়? পরিণত হয়। আর এই ধনাত্মক আয়নকে আমরা কি বলে থাকি? ক্যাটায়ন। এই কারণে ধাতুগুলো কিসে পরিণত হয়? ধাতুগুলো ক্যাটায়নে পরিণত হওয়ার কারণ তাহলে 2টি। কারণ কয়টি? 1 নাম্বার কারণ আকার বড়। 1 নাম্বার কারণ কি? 2 নাম্বার কারণ ইলেকট্রনগুলো কি থাকে? দূরে অবস্থান করে বা কম সংখ্যক ইলেকট্রন থাকে। একটা হচ্ছে আকার বড় এবং কম সংখ্যক কি থাকে? ইলেকট্রন থাকে। আকার বড় হলেই তো বোঝাচ্ছে তারা কি আছে? দূরে আছে। বুঝছো কি? তাহলে আমরা দেখতে পেলাম যে নিউক্লিয়াস থেকে দূরে অবস্থান করে, দূরে অবস্থান করার কারণে তাদের আকর্ষণ শক্তির মান কি হয়? কম হয়। তাই তারা দুর্বলভাবে কি থাকে? আবদ্ধ থাকে।
এজন্য আয়নীকরণ শক্তির মানও কি হয় কম হয়। এজন্য সামান্য পরিমাণ শক্তি প্রয়োগ করেই তারা ইলেকট্রন কি করতে পারে, হ্যাঁ ইলেকট্রন ত্যাগ করে তারা ধনাত্মক আয়নে কি হয় পরিণত হয়। এই জন্য ধাতুগুলো কিসে পরিণত হয়, ক্যাটায়নে পরিণত হয়। তাহলে আমরা যদি ধারাবাহিকভাবে বলি তাহলে আমরা কিভাবে প্রশ্নের উত্তর করছি দেখো। তাহলে আমরা আগে বলে নিচ্ছি এরা কোথায় অবস্থান করছে, একই পর্যায়ের বামে না ডানে, ঠিক আছে কি। তারপরের দিকে এসে বলছি এদের সর্বশেষ এদের আকার কেমন, এদের কি আকার কেমন। তাহলে আমরা কি বলছি আগে অবস্থান, দেখো আগে আমরা কি বললাম অবস্থান, ঠিক আছে কি আমরা অবস্থান বলছি। অবস্থান বলার পর আমরা 2 নম্বরে এসে কি বললাম, হ্যাঁ 2 নম্বরে এসে বললাম হচ্ছে আকার, 2 নম্বরে এসে কি বলছি আকার। 3 নম্বরে বলছি ইলেকট্রন সংখ্যা কত সর্বশেষ শক্তি স্তরে, সর্বশেষ কি ইলেকট্রন সংখ্যা, সর্বশেষ শক্তি স্তরে কি ইলেকট্রন সংখ্যা। 4 নম্বরে এসে বলছি তারা কেমনে অবস্থান করে, কাছে না দূরে, তাহলে কাছে না দূরে অবস্থান করে, কাছে না দূরে। ফলে তারা কিভাবে আবদ্ধ থাকে, কিভাবে কি থাকে, কিভাবে আবদ্ধ থাকে। তবে 6 নাম্বার ফলে তাদের আয়নীকরণ শক্তির মান কি হয়, আয়নীকরণ শক্তির মান কি হয়। আর 7 নম্বরে এসে বলছি আমরা কেমন শক্তির প্রয়োজন, ফলে কোন আয়নে কি হয় পরিণত হয়, অর্থাৎ ধনাত্মক আয়নে কি হচ্ছে পরিণত হচ্ছে, ঠিক আছে কি। তাহলে এখন আমি প্রশ্নের উত্তরে একেবারে এতে আসি। দেখো তাহলে আমরা বলছি প্রশ্ন হচ্ছে আমাদের ধাতুগুলো কিভাবে ক্যাটায়নে পরিণত হয়, কি করো ব্যাখ্যা করো। তাহলে আমরা বলবো একই পর্যায়ের, একই কি পর্যায়ে কোন দিকের মৌলগুলো ধাতু, এই বাম দিকের মৌলগুলো ধাতুগুলোর আকার কেমন হয়, বড় হয়, এবং এদের সর্বশেষ শক্তি স্তরে সাধারণত কয়টি ইলেকট্রন থাকে, 1, 2 অথবা 3টি ইলেকট্রন থাকে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে কোথায় অবস্থান করে, ফলে আকর্ষণ শক্তি কেমন হয়, ফলে কেমনে আবদ্ধ থাকে, তাই তাদের আয়নীকরণ শক্তির মান কি হয়, এজন্য সামান্য পরিমাণ শক্তি প্রয়োগ করলেই তারা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়, আর এভাবেই ধাতুগুলো কিসে পরিণত হয়, ক্যাটায়নে পরিণত হয়। আমি আবার বলছি একই পর্যায়ের বাম দিকের মৌলগুলো কি অন্যান্য মৌল অপেক্ষা ধাতুগুলোর আকার কেমন হয়ে থাকে, এবং ধাতুগুলোর সর্বশেষ শক্তি স্তরে সাধারণত কয়টি, 1, 2 অথবা 3টি ইলেকট্রন থাকে, ঠিক আছে কি। ধাতুগুলোর আকার কি হওয়ায় সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে, ফলে এদের মধ্যে আকর্ষণ শক্তি কি হয়, তারা এই জন্য কিভাবে আবদ্ধ থাকে, তাই আকর্ষণ আয়নীকরণ শক্তির মান কি হয়, এজন্য সামান্য পরিমাণ শক্তি কি করা হলে তারা ইলেকট্রন কি করে কোন আয়নে পরিণত হয়, আর এই ধনাত্মক আয়নকে কি বলা হয়, এভাবেই ধাতুগুলো কিসে পরিণত হয়, ক্যাটায়নে পরিণত হয়, ঠিক আছে কি। শব্দের প্র্যাকটিস এবার। তাহলে ধাতুর বিপরীত কি হবে, বামের বিপরীত, ঠিক আছে কি। আকার বড়র বিপরীত, দূরের বিপরীত। তাহলে এবার বলো তো দুর্বল ভাবে আবদ্ধ ছিল, তাহলে এবার কিভাবে আবদ্ধ থাকবে, দুর্বলের বিপরীত এবার এখানে দৃঢ় বলতে হবে, তাহলে দৃঢ় ভাবে কি থাকে আবদ্ধ থাকে। ফলে আয়নীকরণ শক্তির মান কেমন হবে, তাই কম শক্তি প্রয়োগ করলে কি ইলেকট্রন তারা ত্যাগ করবে, কিন্তু এত বেশি শক্তি কি করা যায় না, ত্যাগ করা যায় না। কারণ কোনো একটি রাসায়নিক বিক্রিয়া থেকে, শোনেন এই কথাটা, কোনো একটি রাসায়নিক বিক্রিয়া থেকে এত বেশি শক্তি অর্জন করা কি হয় না, সম্ভব হয় না। তাই অধাতুগুলো ইলেকট্রন কি করে না, এই জন্য তারা ক্যাটায়নে কি হয় না পরিণত। প্রশ্ন যদি বলে ক্যাটায়নে তারা পরিণত হয় না কেন, তখন এইটুকু একটু যোগ করে দিতে হবে। আর যদি ওটা না বলে যে অধাতুগুলো কিভাবে অ্যানায়নে পরিণত হয়, তার মানে আয়নীকরণ শক্তির মান কি হয়, বেশি হয় পর্যন্ত দেবেন, দিয়ে এসে বলবেন যে এত বেশি আয়নীকরণ শক্তি কোনো একটি রাসায়নিক বিক্রিয়া থেকে কি করা যায় না, অর্জন করা যায় না। তাই অধাতুগুলো
তারা ইলেকট্রন কি করে গ্রহণ করে, ইলেকট্রন কি করে গ্রহণ করে পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস কি করে অর্জন করে। অর্জন করে তারা কিসে পরিণত হয়? অ্যানায়নে বা ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুতে পরিণত হয়। আর ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে কি বলা হয়? অ্যানায়ন বলা হয়। তাহলে আমি আরেকবার বলছি, পড়ো যাই বলো বলো। এদিকে আসো, এদিকে আসো। এবার আমরা এদিক থেকে বলি। তাহলে আমরা বলছি একই পর্যায়ের ডান দিকের মৌলগুলো কি? অধাতুগুলোর আকার কেমন হয়? অধাতুগুলোর সর্বশেষ শক্তি স্তরের সাধারণত কয়টি? 5, 6, 7টি কি থাকে? ইলেকট্রন থাকে। ঠিক আছে কি? এদের আকার কি হওয়ায়? সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো কোথায় অবস্থান করে? ফলে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ শক্তি কেমন হয়? এজন্য তারা কিভাবে আবদ্ধ থাকে? তাই এদের আয়নীকরণ শক্তির মান কি হয়? এজন্য সামান্য পরিমাণ শক্তি প্রয়োগ করে তারা ইলেকট্রন কি করে না, বরং তারা ইলেকট্রন কি করে গ্রহণ করে না। তবে এখানে একটা বলে দিতে পারো যে ওই যে যেটা বললাম, যে কোনো রাসায়নিক বিক্রিয়া থেকে এত পরিমাণ শক্তি অর্জন করা কি হয় না, সম্ভব হয় না। ঠিক আছে কি? তাই তারা ইলেকট্রন কি করে গ্রহণ করে পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস কি করে অর্জন করে তারা কিসে পরিণত হয়? ঋণাত্মক আধানযুক্ত আয়ন অথবা অ্যানায়নে পরিণত হয়। এই জন্য অধাতুগুলো কিসে পরিণত হয়? অ্যানায়নে পরিণত হয়। বুঝছেন কি? কার কাছে শুনবো? অন্ত দেখি রেলগাড়ির বেগে শুনি। বলো না হচ্ছে, বলো বলো, আরে বলো। কিসের তালে দিবি? এটা পড়ার মধ্যে তালে বলো, তুই বলো। অধাতুগুলো পর্যায়সারণীর ডান দিকে অবস্থান করে। অধাতুগুলোর আকার সাধারণত অনেক ছোট হয়ে থাকে। এদের সর্বশেষ শক্তি স্তরে 5, 6 বা 7টি ইলেকট্রন থাকে এবং নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াস অনেক কাছাকাছি অবস্থান করে। ফলে এরা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এবং এদের আয়নীকরণ শক্তির মান অনেক বেশি হয়। তাই এরা রাসায়নিক বিক্রিয়ার সময় যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে এদের বন্ধন ভাঙা একটি ইলেকট্রন ত্যাগ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই অন্য কোনো পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে এরা কিসে পরিণত হয়? অ্যানায়নে। এভাবে অধাতুগুলো কিসে পরিণত হয়? বুঝছেন কি?